সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষা, উন্নততর গণতন্ত্রের পথে বাংলাদেশ। আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে দুজন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হব। প্রথমেই ইশতিয়াক আজিজ উলফাত, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা, আপনাকে স্বাগত। এরপর অ্যাডভোকেট আশরারুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন নেতা, আপনাকেও আমরা স্বাগত জানাই। শুধু দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এছাড়াও ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 পুনরায় আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা এখন আলোচনায় যাই। আপনাদের দুজনের কাছেই আমার প্রশ্ন যে আমাদের বাংলাদেশে অনেক সমস্যা কিন্তু, তাই না? এবং আজকে এই যে জুলাই গণ অভ্যুত্থানের কথা বলা হলো, আপনি তো একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আপনি জানেন কিভাবে রক্ত ঝরে দেশের জন্য। এই জুলাই যারা গণ অভ্যুত্থানে ছিল, কত মানুষ প্রাণ দিল, কত ছাত্র প্রাণ দিল এবং অনেকে আহত হলো। আসলে এই ঘটনার পরে তাদের সম্পর্কে খুব বেশি কি খোঁজ খবর আমরা রাখি? অনেকেই রাখি না। এখন আপনি বলুন, কিভাবে আমরা গণতন্ত্রকে নির্মাণ করব, কিভাবে আমরা দুর্নীতিমুক্ত দেশ গঠন করব? ধন্যবাদ নান্নু ভাই। আমি মোহনা টিভির সব দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি মোহনা টিভির কর্তৃপক্ষকে আমাকে এসে কিছু কথাবার্তা বলবার জন্য তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। 5ই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি 2024-এ। আমরা কিন্তু 71-এর পর থেকে নানান রকম উত্থান পতনের মধ্যে দিয়ে গত 55টা বছর কাটিয়েছি। 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যেটা মনে করেছিলাম, তখনকার যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছে, যারা সাফার করেছে, ভেবেছিলাম যে 16ই ডিসেম্বরের পর হয়তোবা আমরা একটা সুন্দর দেশ পাবো, আমাদের কাঙ্ক্ষিত একটা মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় নাই। কেন হয়নি? এটা হয় নাই, এখন আর বলতে বাধা নাই, কোনো সময় বাধা ছিল না, সবসময় একই কথা বলে এসেছি। আমরা 16ই ডিসেম্বরের পর যখন 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান পাকিস্তানে থেকে ফিরল, আমরা কিন্তু তাকে সাদর আমন্ত্রণ জানিয়ে, ভালোবাসা দিয়ে তাকে দেশ পরিচালনা করবার আমরা দায়িত্ব দিয়েছিলাম। সে কিন্তু সেটি আমাদের ভুল ছিল, কারণ 71-এ 25শে মার্চে উনি যখন আমাদেরকে পাকিস্তান আর্মির গুলির সামনে রেখে উনি পাকিস্তান চলে গেলেন, সেই তার যাওয়াটা, সেই ডিসিশনটা তার রাজনীতির শেষ। এবং সেই রাত্রে 26শে মার্চের শুরুতে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিটাগং থেকে পাকিস্তান আর্মি অপারেশন সার্চলাইট শুরু করে দেওয়ার পর যখন উনি খবর পেলেন এবং উনি রিভোল্ট করলেন এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন, সেখানেই জিয়াউর রহমানের শুরু। একদিকে শেখ মুজিবের শেষ, জিয়াউর রহমান সাহেবের উত্থান। কিন্তু তবুও স্বাধীনতার পরে জিয়াউর রহমান সাহেব কিচ্ছু উচ্চবাচ্য করেননি, কোনোদিন সেই অধিকারটা তার উনি দেখাতে যাননি। উনি সুন্দরভাবে, সুস্থভাবে আওয়ামী লীগকে পরিচালনা করতে দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি
এমন সব কাণ্ড কারখানার মধ্যে দিয়ে দেশটাকে নিয়ে গেল, তার রক্ষী বাহিনী ফর্ম করলো, তার মধ্যে আবার ভারতের সাহায্যে জাসদ ফর্ম হলো এই ওবান, জেনারেল ওবানের মাধ্যমে, এই রয়ের হস্তক্ষেপে। এখন এই 3.5 বছরের মধ্যে কি না করলো শেখ মুজিবুর সরকার। তারা সিরাজ সিকদারকে বাংলাদেশের প্রথম কি বলে এটাকে, মার্ডারটাকে, কি সিরাজ সিকদারের মার্ডার হ্যাঁ, কথা বলছেন? হ্যাঁ, ওর আমরা এখন কি বলি এই মার্ডারটাকে, এতগুলি যে আওয়ামী লীগ সরকার যে এতগুলি খুন করলো, সেটার প্রথম কিন্তু আচ্ছা। সিরাজ সিকদার। তারপরে আসলো এই জাসদের এবং মুক্তি বাহিনীদের উপর রক্ষী বাহিনীর অত্যাচার, 20-22 হাজার মুক্তিযোদ্ধাদেরকে, অর্থাৎ বামপন্থীদের উপরে যে অত্যাচারটা হয়েছিল, জি, এবং যারা মরনা ভাসানীর সাথে ছিলেন অথবা তাদেরও? যারা নকশাল হিসেবে তাদেরও? পরিচিত ছিলেন, একটা যে fascist দেখা মাত্র government। গুলি করা, হ্যাঁ, হ্যাঁ, এবং এই ধরনের এবং- ঘটনাগুলো এবং এবং হয়েছে। এবং 5ই জানুয়ারির পর ওই 2075 দেখা গেল যে কোনো আর গণতন্ত্র নেই দেশে। হ্যাঁ, ওয়ান ম্যান এবং ওয়ান শো, এরপরে এক পার্টি হলো, বাকশাল হলো। পার্টি হলো, বাকশাল আসলো। আচ্ছা, আমি এই সেটার কথাই যে বলছি। আমি ইতিহাসটা গেল উলফাত সাহেব, এটা পরে আমরা এখন আসি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছিল, আমরা এখন একটা গণতন্ত্র পেয়েছি, আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি। এই নির্বাচিত সরকার যেন জুলাই গণ অভ্যুত্থানের যে আদর্শ, যে শিক্ষা, এই শিক্ষাকে আজকে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, অ্যাবসলিউটলি। তাই না? এবং এর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে কৃষক কার্ডের ব্যবস্থা করেছে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে যাতে করে অভাবী মানুষগুলো বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করেছে। তাহলে আমরা 71-এর মুক্তিযুদ্ধ এবং 2024-এর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের শিক্ষা, এই দুটোকে নিয়েই আমরা এই দেশকে গঠন করতে চাই, ইনশাল্লাহ। তাই না? এর মধ্যে একটা কথা আপনার আনতে হবে, সেটা হলো শেখ মুজিবুর রহমানের বিয়োগের পর আমরা জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। উনি দেশটাকে যেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, দেখেন তখনকার ওনার যে সমস্ত ডিসিশন, প্রথমটা হচ্ছে ওনার এই গণতন্ত্র স্ট্যাবলিশ করা, উনি সংবাদপত্রকে মুক্ত করে দিলেন, উনি গণতন্ত্রকে সবাইকে ইনভাইট করলেন গণতান্ত্রিক প্রসেসের মধ্যে আসবার জন্য। তারপরে উনি যে সমস্ত ইয়েগুলি নিলেন হাতে, কর্মসংস্থানের যে সমস্ত কাজগুলি হাতে নিলেন, গার্মেন্টস শুরু করলেন, হ্যাঁ, বাংলাদেশ থেকে মানুষকে বিদেশে পাঠাবার, জিয়াউর রহমান সাহেব শুরু করলেন। 5,000 মুক্তিযোদ্ধা পাঠিয়েছিলেন উনি লিবিয়ায়, এবং নারী শিক্ষার উনি যেই অগ্রসর। এখন জানেন আপনি নান্নু ভাই, এখন বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার চেয়ে অনেক বেশি আমাদের নারী কর্মী, আমাদের বোধহয় 38% হ্যাঁ অফ দ্য ওয়ার্ক ফোর্স আর উইমেন, হ্যাঁ, যেখানে পাকিস্তানের অনলি 25 আর ইন্ডিয়ার হলো 30-এর চেয়েও কম, 30%-এর চেয়েও কম। এই সমস্ত কর্মকাণ্ডগুলি উনি 3.5 বছরের মধ্যে উনি কীভাবে স্ট্যাবলিশ করে গিয়েছিলেন, সেটারও সেই ভিতটা, সেই ফাউন্ডেশনটার উপরে এখনও আমরা কিন্তু চলছি। অবশ্যই। আপনাকে একটি ঘটনার কথা আমি যে কথাটা আমি নিয়ে আসছি, সেটা হলো জিয়াউর রহমানকে আমরা হারালাম একটা প্রাইম টাইমে। তারপরে কিন্তু বেগম জিয়া শক্ত হাতে এই গণতন্ত্রের যুদ্ধের জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য যে অমানসিক পরিশ্রম করেছেন এবং আপসহীন, হ্যাঁ, তারপরে তারেক রহমান সাহেব সব কিছু হাতে নিলেন। লন্ডনে বসে উনি যেইভাবে উনি দেশটাকে, ওনার দলটাকে পরিচালনা করলেন, দেখেন কয়জন মানুষ এটা করেছে। লেনিন সে দেশের বাইরে ছিল, ওখান থেকে সে চালিয়েছে। প্রেসিডেন্ট ডে গল ফ্রান্সের, সে সুইজারল্যান্ডের থেকে চালিয়েছে। তারপরে আর কে এরকম, খোমেনি সে চালিয়েছে। আজকে তারেক রহমান কোন জায়গায় আছে দেখেন। খোমেনি, ডে গল, সে গুয়েভেরা, আর আপনার এদের সাথে ওই পর্যায়ে আমাদের
তারেক রহমান সাহেব চলে গেছেন। ধন্যবাদ এখন আপনাকে। আজকে আবার আমি উনি দেশে ফিরে এসেছেন। উনি এই 5ই অগস্ট উনি জিনিসটা লন্ডন থেকে বসে পরিচালনা করেছেন। আমরা মুক্তিযোদ্ধারা এই 17 বছর তো আমরা রাজপথে ছিলামই, কিন্তু এই জুলাই মাসে আমরা কিন্তু এই মানুষের সাথে আমরা সম্মুখে থেকে আমরা কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা ডক্টর ইউনূসের এই ইলেকশনের মাধ্যমে, আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ইলেকশনের মাধ্যমে 2/3 ভোটে আমরা দেশ পরিচালনার পথে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আবার আসবো পরে আপনাকে। গণতন্ত্র সঠিক পথে আছে। ধন্যবাদ। আচ্ছা, অ্যাডভোকেট আশরারুল হক, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হলো এই যে বাংলাদেশে আমাদের যে পার্লামেন্ট আছে, সংসদ আছে, একটি বিরোধী দল আছে এবং এই পার্লামেন্টের বাইরেও বিরোধী দল আছে। তাহলে আমাদের এখন কি কর্তব্য? জামায়াতে ইসলাম বিরোধী দল হিসেবে এখানে আছে, কিন্তু জামায়াতে ইসলামের কিন্তু গঠনমূলক কার্যপ্রণালী এবং কার্যধারা আমরা লক্ষ্য করছি না, এবং প্রতিটি ক্ষেত্রে সংশোধন সংস্কার নানা প্রশ্নে তারা জটিলতা সৃষ্টি করছে। তাদের কি একটু ধৈর্য ধারণ করে আজকে সেখানে কমিটিতে আসা, কথা বলা এবং শব্দ প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা আর নৈতিকতা, নীতি, যে বিষয়গুলো নিয়ে তাদের যথেষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, এই প্রসঙ্গে আপনি একটু বিশ্লেষণ দিন যে আমাদের দেশের গণতন্ত্রের স্বাভাবিক যাত্রাটাকে আরও যেন মসৃণ ভালোভাবে করা যায়, যেন গঠনমূলক আলোচনার মধ্যে হতে পারে, তার একটি বিশ্লেষণ আপনি আমাদের দিন। ধন্যবাদ। আজকের এই ভিন্নমত অনুষ্ঠানে সম্মানিত উপস্থাপক আমাদের শ্রদ্ধেয় নাজমুল হক নান্নু ভাই এবং সহ আলোচক বীর মুক্তিযোদ্ধা আমাদের ইমতিয়াজ উলফত ভাই, ইমতিয়াজ আজিজ উলফত, ইশতিয়াক আজিজ উলফত ভাই, এবং ভিন্নমত অনুষ্ঠানের অগণিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে সম্মানিত সহ আলোচক বীর মুক্তিযোদ্ধা উনি আছেন, খুব গর্বিত আমরা এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে। আমি আরেকটু বলি যে উলফত ভাই তো আগের ঘটনা বলেছেন, 17 বছরের যে অবস্থাটা ছিল বাংলাদেশে, এই যে এরকম টকশো, কোনো একটা ইনসিডেন্টে আপনি সরকারের বিরুদ্ধে একটা কথা চলে গেছে, যেটা সত্য কথা, সরকার এগুলো খুব ওয়াচ করত সব টেলিভিশন অনুষ্ঠানে, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন, জানেন সবাই যে 3-4টা চ্যানেল এমনভাবে অনুষ্ঠানগুলো সাজাতো, 3 জন আলোচক উপস্থাপক, 2 জন আলোচক ওই সরকার আওয়ামী, 1 জন হয়তো আমাদের বিএনপির আলোচক হিমসেলফ বা হারসেলফ ওই সহ আলোচকদের সাথে এক হয়ে বিএনপির আলোচককে কীভাবে আক্রমণ করত। তো এই টক শোতে এরকম সরকারের সমালোচনা করলে আপনি একটা লেখার মধ্যে, আপনি যদি একটা পত্রিকায় লিখতেন, একটা কবিতা লিখতেন যেটা সরকারের বিরুদ্ধে গেছে বলে তারা মনে করত, অথবা আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, তার রক্ষা নাই, তাকে হয় মামলায় ফেলছে পরের দিন, না হলে তাকে ধরে নিয়ে গেছে। আবার গুম খুন, এই যে পুঞ্জীবিত ক্ষোভ কথাটা, এই কথাটার কিন্তু ব্যাপক। আপনার কথার সাথে আমি যোগ করি যে এই টক শোতে অংশ নেবার পরে গভীর রাত্রে স্টুডিওর বাইরে গেলে কিন্তু কোনো নিরাপত্তা ছিল। অনেকে তারা বোঝা যেত যে ওয়াচ করছে, দেখছে, কাছাকাছি আসছে, ভয়ে ভয়ে যেতে হতো। আপনি বলতে জি, তো এইভাবে গণতন্ত্রকে হত্যা করেছিল, ব্যক্তি স্বাধীনতাকে হত্যা করেছিল। এবং আপনি আরেকটা জিনিস দেখেন যে ওই সময়ে এই সরকারের ছাড়া আর কেউ ছিল না, তার প্রতিবাদী কোনো দল ছিল না, একমাত্র সরকার। আমরা ওই সময় বলছি, উলফত ভাই বললেন যে বাকশালী কায়েম ব্যবস্থা, তার চাইতেও আরও সিরিয়াস অবস্থা ছিল বিগত 17 বছরে। তো এই মানুষের ক্ষোভটা কোত্থেকে? আপনাকে আজকে গুম করে নিয়ে গেছে, মানুষ এগুলোকে ভালো চোখে নিত না, আপনাকে অ্যারেস্ট করছে, আরেকজনকে মানে নিয়ে যেয়ে তার কোনো পাত্তা নাই, আবার 10 দিন পরে হয়তো কোর্টে হাজির করছে। এরকম অনেক ঘটনা আমাদের সামনে। মানুষ এগুলো দেখতে দেখতে মানুষের ক্ষোভ এমনভাবে বিস্ফোরিত হয়েছে এই জুলাইয়ে। আজকে দেখেন, আজকে 29শে জুলাই, এই দিনটি যদি 24। আপনি তো একজন লয়ার হিসেবেও অনেক মামলা আপনি পরিচালনা করেছেন, মিথ্যা মামলা, এবং অনেক অজস্র মানুষ হাইকোর্টে, সেখানে দেখা যায় যে হাজার হাজার মানুষ
মফস্বল থেকে আসছি জামিনের জন্য। কি দুর্বিষহ জীবন তাদের, কি দুর্দশা, ভয়ঙ্কর। এই জন্যই তো ফ্যাসিস্ট বলা। আপনি বলতে থাকুন। এবং এই ইয়েটা আপনি নিজেও এই মামলার শিকার, আমি তো আপনার বিষয়টাও হাইকোর্টে দেখেছি। তো এরকম এই যে একটা ইলেকশন হবে ইউনিয়ন পরিষদ, তার আগে দিয়ে দিল মামলা, যারা বিএনপি বা অন্য দলের আছে, কেউ যাতে ইলেকশনের ফিল্ডে না থাকতে পারে, ইলেকশন না করতে পারে, তাদের এককভাবে। একজন আওয়ামী লীগের ক্যান্ডিডেট সে নমিনেশন পাইলেই হি ইজ সিলেক্টেড, আর কিছু না। মানে এইরকম একটা অবস্থা যখন হয়ে গেছিল, তারপরেই তো জুলাই আসলো। আপনি দেখেন এই জুলাইয়ের আজকে 24 তারিখ, আজকে 2024-এর 29 তারিখ, সম্ভবত আজকের দিনেই ওই নাহিদ টাহিদ এরা সব অ্যারেস্ট করে নিয়ে গেছিলো, ওই যে হারুন, ওই যে ভাতের হোটেলের হারুন। তো এবং এটা যখন গত এই জুলাইতে 15-16 তারিখের দিকে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো যখন খালি করে ফেললো ছাত্ররা, আওয়ামী সন্ত্রাসী সবগুলাকে যখন দখল করে নিল, তখনই এটা স্পষ্ট হয়ে গেছিল যে এরা আর পারছে না, কারণ এদের শক্তি তো ওই জায়গায়, ইউনিভার্সিটি হলগুলো। এবং এই 29 তারিখে কেউই এটা জানতো না আগামী 5 তারিখে ওরা তল্পি তল্পা সহ, আমি তো বলি যে গোষ্ঠী সহ পলাইছে, শুধু শেখ হাসিনা নিজে না, একদম বায়তুল মুকাররমের ইমাম, যার পিছনে আমরা নামাজ পড়ি, সে সহ পালিয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে প্রচুর, আমাদের অনেক লয়ারও এখনো নাই। তো যাই হোক, এটা আমরা তো সবাই সচক্ষে দেখেছি এবং সবাই আমরা ইয়ে করেছি যে ঠিক আছে, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার থেকে আমরা মুক্ত হলাম। তো আসলে কি আমরা এতদিনও মুক্ত হতে পেরেছি? আমার মনে হয় যে হ্যাঁ, আমরা মুক্ত হয়েছি, তবে যেভাবে মুক্ত হওয়ার কথা এটা বোধ আরও সময় লাগতে পারে। মানুষের 17 বছরের একটা জঞ্জাল তো এটা একটু সময় লাগবে। আর যেটা বললেন যে সংসদে বিরোধী দল, সরকারি দল, আমি এটা খেয়াল করেছি, সবাই খেয়াল করে এই জিনিসটা, যে হ্যাঁ, সংসদে আগের মতো ওরকম বাজে শব্দ ইউজ করা, গালাগালি করা, মানে অকথ্য ভাষায় গালা, এগুলো নাই, এটা ঠিক আছে। এবং সুন্দরভাবেই তাদের একটা ইয়ে আছে, কিন্তু বিরোধী দল হিসাবে তাদের যেভাবে থাকা উচিত, জামাত বা এনসিপি যারা আছে, এরা এটা পারছে না। এবং আমি তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যেভাবে বলতেছিল ওই সময় জামাত ক্ষমতা আসবে, এরা ক্ষমতায় আসলে সব উল্টাপাল্টা হয়ে যেত। বাই কথা প্রসঙ্গে বলছি, কারণ বিরোধী দলে থাকা অবস্থায় তাদের যে রেসপন্সিবিলিটি, কার কিভাবে কোন সূত্রে কোথায় কথা বলা দরকার, এই জিনিসটাই কারো কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এবং সংসদে যে কমিটিগুলো গঠন হয়েছে, আপনি ঠিকই বলেছেন, এই যে সংশোধন, সংস্কার, এই বিষয়গুলো নিয়ে, তারপরে এগুলো মিউচুয়ালি ইয়ে হওয়া দরকার, নাইলে এইভাবে ওয়ার্কআউট করলে কমিটিতে না এলে এসব আলোচনা কেমন কোথায় করবে? সেটাই তো কথা, যে সংস্কার ইয়েতে বলেছে, সংশোধন কমিটি যেটা হয়েছে, আমার মনে হয় 11-5-16টা বোধ হয় 16 সদস্যের 11 জনের নাম ডিক্লেয়ার হয়েছে, ওনাদের 5 জন ছিল জামাতে। তো এনারা এখনও আসেনি, ওয়ার্কআউট করেছে। আমি অনুরোধ করব এসে সংসদটা এবং সংসদের কার্যকরী ভূমিকা রাখতে, যেটা হওয়ার কথা, অর্থাৎ সংসদীয় কমিটিতে থেকে ওই জায়গায় তো আপনি কথাগুলো বলবেন, সমস্যাগুলো যেখানে আলোচনা করার দরকার সেইখানেই তো আপনার আলোচনা করতে হবে। তো আমরা এখনও দেখছি, এই যে 2 বছর পার হয়েছে, আপনি খেয়াল করেন বিভিন্ন জায়গায় ওই ফ্যাসিস্টদের আবার কিন্তু একটা ইয়ে দেখা যায়। আমি কিছুদিন আগে 2-1টা চ্যানেলেও দেখেছি, এইসব উপস্থাপক আগের যারা আছে তাদেরকে আবার এনে ইয়ে করার চেষ্টা করছে। এগুলো সরকারের, বিশেষ করে তথ্য মন্ত্রণালয় এ ব্যাপারে অনেক সজাগ হওয়া উচিত। এবং একটা ডিক্লারেশন দিয়েছে আগামী ডিসেম্বরে নাকি সে আসবে। এগুলো তো কিছু না, এগুলো হচ্ছে বাংলাদেশকে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলা এবং একটা অস্থির রাখা। সে কীভাবে আসবে ভালো কথা, সে জেলে যাবে, তার যে রায় হয়ে আছে, মামলার রায়, এইটা নিয়ে এত আলোচনা, এত মিডিয়া, এত তোলপাড় করা, এটার কোনো জাস্টিফিকেশন নেই। আমাদের নিজেদের রাজনীতি, আমাদের নিজের ভালো নিজেদের বুঝতে হবে এবং ঐক্য থাকতে হবে সবার। এবং সবচেয়ে অবাক ব্যাপার কি জানেন, আমাদের দেশের একটা বড় অংশ যারা অভিনয় করত, গান করত এবং যারা সংস্কৃতির সাথে জড়িত ছিল, তারা ফ্যাসিজমকে কিভাবে তারা গ্রহণ করলো, এটা আমার কাছে অবাক মনে হয়। একটা আদর্শ গ্রহণ করা আর ফ্যাসিজম বা ফ্যাসিস্টকে গ্রহণ করা তো এক জিনিস তো নয়।
কিন্তু এটা কিন্তু গ্রহণ করেছিল। তাদের কিন্তু এদের মধ্যে কিন্তু বিন্দুমাত্র কোনো রকম অনুতাপ নাই, যেটা ভুল হয়েছিল। অনুশোচনা নাই, অনুশোচনা কোনো অনুশোচনা নেই। কি এবং অদ্ভুত ব্যাপার। আপনি আপনি হাইকোর্টে কি কারো অনুশোচনা আছে? না না নাই। বরঞ্চ আওয়ামী লীগ করতো, বরঞ্চ ফ্যাসিস্টদের, হাসিনা ইত্যাদি এদের পক্ষে এখনো স্ট্রংলি কথা বলে। আর যাদের কথা বলতেছেন সাংস্কৃতিক দল, এরা তো এই অগাস্টের 3 তারিখ সম্ভবত কি জানি একটা নাম দিছিল, আশার আলো না কি জানি, দিয়ে সবাই মিলে একসাথে যে তারা প্রোগ্রামও করেছে ওই সময়, ফ্যাসিস্টের সময়, যে এইসব ধ্বংস করেছে মেট্রো রেল, তারপরে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো, এগুলো এই জামাত বিএনপি এরা করেছে, এদের শাস্তি হওয়া দরকার। সব শিল্পীরা এই অনুষ্ঠানটা করেছে। আমার মনে হয় যে শিল্পীরা বোধহয় অর্থনৈতিকভাবে অনেক লাভবান হয়েছে। অনেক লাভবান হয়েছে। কারণ আমার যেটা মনে হয় যে ওই যে শ্যামল দত্ত একজন আছে না, সাংবাদিক, 1050 কোটি টাকা কোনো সাংবাদিকের অ্যাকাউন্টে কোনোদিন লেনদেন হবে? কোনো সাংবাদিক এটা কল্পনা করতে পারে? কল্পনা করতে পারে। এবং মুন্নি শাহর ওখানে 130 কোটি টাকা না কত পাওয়া গিয়েছে, সেটা প্রকাশ্যে আসছে। ন্যূনতম কোনো দেশপ্রেম থাকলে এটা হতে পারে না। এবং 1 মিনিট যদি সুযোগ দেন, আমি হাইকোর্টে মামলা করেছি কয়েকটা। রাজুক তাদেরকে যেভাবে প্লট দেওয়ার কথা, একই সিস্টেমে লোন, মানে তারা অ্যাপ্লিকেশন করেছে, টাকা জমা দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু রাজুক প্লট দেয় না। আমি তারপরে যখন তাদেরকে নোটিশ করে মামলা করলাম, হাইকোর্ট থেকে জাজমেন্ট দিল, সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট দিল, রাজুক বলে তাদের প্লট নাই। অথচ এই সব নায়ক নায়িকা এবং ফ্যাসিস্টদের যারা দোসর ছিল, তাদেরকে ডেকে ডেকে রাজুকে 10 কাঠার প্লট, 8 কাঠার প্লট, ভালো ভালো জায়গা 5 কাঠার প্লট, এবং অনেকে একাধিক প্লট পেয়েছে ভিন্ন নামে, সারা দেশটাকে যেরকম নিজের নামে, তার ওয়াইফের নামে, লুটপাট করে, ভাইয়ের নামে, সন্তানের নামে, এভাবে পেয়েছে। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন করার ছিল আর কি, যেহেতু আপনি একজন আইনজীবী, সেই হিসেবেই আপনার কাছে প্রশ্ন হলো যে জুলাই গণ অভ্যুত্থানে যারা সেখানে অন্যায় করেছে, অপরাধ করেছে যারা, তাদের যে মামলাগুলো এত দীর্ঘ সময়, বিচার কার্যক্রম এত দীর্ঘ সময় কেন প্রয়োজন হচ্ছে? অজস্র মামলা, এর একটা নিষ্পত্তির পথ কি তৈরি করা যায় না? সঠিক বিচারের মাধ্যমেই হোক। আচ্ছা, এই জুলাইয়ের এই মামলাটা 2টা জায়গায় হচ্ছে। একটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর, যেগুলো আমাদের লোয়ার কোর্ট আছে, সেখানে মামলাগুলো হচ্ছে। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক আমাদের যে আদালত, আইসিটি, এখানে। তা আমি আইসিটির ব্যাপারে একটু বলতে পারি যে এখানে প্রথমে একটা কোর্ট ছিল, এই কোর্টে শেখ হাসিনার যে রায়টা দিল, তার মৃত্যুদণ্ড, এবং আর শেখ হাসিনার আরেকটা মামলারও রায় দিয়েছে এই কোর্ট, কন্টেম অফ কোর্টের 6 মাস কনভিকশন দিয়েছিল। সেকেন্ড কোর্ট আরেকটা হলো জাস্টিস নজরুল ইসলাম চৌধুরী, তাকে প্রধান করে আর 2 জন জজকে দিয়ে। এখানে টোটাল মামলা হচ্ছে আপনার 80টা, এবং ইতিমধ্যে আরও 2-3টা মামলা হয়েছে, এবং ইতিমধ্যে 7টা মামলার জাজমেন্ট হয়েছে। প্রায় 63 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা আশা করি যে এই মামলাগুলো, আপনি একটা হচ্ছে যে ক্রিমিনাল কোর্টে, যে আমাদের লোয়ার কোর্টে, এই কোর্টের মামলা আর আইসিটির মামলাটা বেশি কার্যকরী হওয়া দরকার, আর একটু স্পিডি হওয়া দরকার। আচ্ছা, তো মোটামুটি স্পিডে আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আরও কমপক্ষে 2টা কোর্ট বৃদ্ধি করা। 2টা কোর্ট বৃদ্ধি না করলে এই মামলাগুলো বেশি দূর এগোতে পারছে না। এবং এখানে যারা আছে তারাও সবাই দায়িত্ব পালন করছে। ডিভিশনের অবস্থা এখন কেমন? অ্যাপিলেট ডিভিশনের অবস্থা তো এখন মাত্র 4 জন, আমাদের অনারেবল চিফ জাস্টিসও অ্যাপিলেট ডিভিশনে 4 জন বিচারপতি বর্তমানে কাজ করছে, যে অ্যাপিলেট ডিভিশনে একসময় প্রায় 11 জন জজ ছিল বিচারপতি, এবং এখন তাহলে এখন 4 জন, এই 4 জনের একটা কোর্ট মাত্র চলছে। এবং এই জন্য মামলা আমাদের তড়িৎ গতিতে কিছুই আগাচ্ছে না, খালি বাড়ছে। হ্যাঁ, যে অ্যাপিলেট ডিভিশন খুব ছোট আকারে আছে। জি জি, এইটা কি অ্যাপিলেট ডিভিশন কি বৃদ্ধি করা উচিত না? আপনি বলছিলেন 11 জন ছিল। 11 জন ছিল, এবং এটা অত্যন্ত প্রয়োজন অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি নিয়োগ করা। এই আগে 11 জন ছিল, মানে 3টা কোর্ট ছিল,
কোর্ট নাম্বার 1 অনারেবল চিফ জাস্টিস বসতেন এবং তারপর সিনিয়র অনুযায়ী সেই কোর্টগুলো হতো। এখন একটা কোর্ট এবং ইতিমধ্যে একদিন গেছে মাত্র 2 জন জজ সাহেব একটা কোর্টে বসছে। তো আমার মনে হয় যে এটা সরকারও চিন্তা করছে এবং আমাদের অনারেবল চিফ জাস্টিস সহ সকলেই চিন্তা করছে, আমাদের বার চিন্তা করছে যে এটা নিয়োগ দেওয়া খুব জরুরি। এবং এই নিয়োগ দিলে ওখানে প্লাস হাইকোর্ট ডিভিশনও জজ দিবে খুব শিগগিরই, এরকম শোনা যায়। তো অনেকে রিটায়ার্ড করে গেছে এবং যদি না নেওয়া হয় মামলা আস্তে আস্তে আরও অনেক বৃদ্ধি হবে। এখন তো 11 জনের চাইতেও বোধহয় একটু বেশি প্রয়োজন আর কি। এখন তো আরও বেশি প্রয়োজন, কিন্তু প্রয়োজন। আছে মাত্র 4 জন। এটা দ্রুতগতিতে সিদ্ধান্ত হবে বলে আমরা আশা করি। অবশ্যই এটা দ্রুতগতির সিদ্ধান্ত না হলে মামলা জটগুলো বাড়বে এবং এটা সবাই এটা নিয়ে খুব চিন্তিত যে এটা কিভাবে তাড়াতাড়ি সলিউশন হবে। অ্যাকর্ডিংলি আপনার আইসিটিরও এইখানে অন্তত 2টা কোর্ট, নাহলে একটা কোর্ট তো খুবই জরুরি বাড়ানো। নাহলে এই মামলাগুলো মানুষ, ওদিকে ক্রিমিনাল মামলা যেগুলো আমাদের লোয়ার কোর্টে আছে সেগুলো তো আছেই, আইসিটির মামলাগুলো মানুষ একদম সবাই অপেক্ষা করছে যে এই মামলার জাজমেন্টগুলো কি হয়। ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই 13ই মের যে হেফাজতের যে হত্যা, সেই হত্যা মামলা অলরেডি গত পরশু ইয়েতে বোধহয় এই সবার চার্জ ফ্রেম হয়ে গেছে 61 জনের বিরুদ্ধে। এখানে সবার নামেই ওয়ারেন্ট ইস্যু করেছে। এখন এটা আবার সাক্ষী এবং তারপরে তো আর্গুমেন্ট, তারপরে আচ্ছা ঠিক আছে, এখন আমরা অন্য আলোচনায় আসছি। আচ্ছা একটা জিনিস আপনারা দুইজনই বলুন আর কি, এখন যৌথভাবে বলুন। সেটা হচ্ছে যে আমাদের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রসঙ্গটা প্রথমে আমরা বলেছিলাম যে জামায়াতে ইসলামের একটা ভূমিকা পালন করা প্রয়োজন, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে জামায়াতে ইসলাম কিন্তু জামাত এনসিপি এরা সবাই, জামায়াতে ইসলাম কিন্তু ধীরে ধীরে যে গণতন্ত্রের এই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে রাজনীতি করার, এটা বিএনপিও সেখানে সকলকে রাজনীতি করার অধিকার দিয়েছে, সুযোগ দিয়েছে, কিন্তু জামাত কিন্তু সেই জিনিসটা জামায়াতে ইসলাম কিন্তু কাজে লাগাতে পারেনি। তাদের যে মৌলবাদী চরিত্র, তাদের যে রক্ষণশীল মনোভাব, ওই 71-এর যে ঘটনাগুলো ঘটেছিল সেই অবস্থান থেকে কিন্তু তারা সরে আসতে পারেনি, জি তাই না? এবং আসতে পারেনি বলেই তারা কিন্তু আজকে হুমকি দিচ্ছে, গর্জন করছে। তারা যখন আলোচনা করছে, আমরা টেলিভিশনের বিভিন্ন টক শোতে দেখছি, তাদের মধ্যে কিন্তু সেই যে বিনয় এবং যুক্তির এটা কিন্তু নাই, সেটা ছিল তর্জন গর্জন করছে। পার্লামেন্টের সহযোগিতার পরিবর্তে এটাকে একটা অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে। তারা রাস্তায় নামার কথা বলছে, তারা সেখান থেকে যে ধরনের সংগ্রামী মনোভাব থাকা দরকার সেটা না থেকে উগ্রতার সৃষ্টি হচ্ছে। তা আমাদের কথা হলো যে এভাবে তো একটা দেশ চলবে না, গণতন্ত্র এগোবে না। সেই জন্য আমাদের পক্ষ থেকে এই প্রসঙ্গটা খুব ধৈর্যের সাথে বিএনপি আজকে তার যুক্তি, তার ধৈর্য সব কিছু দিয়ে মোকাবেলা করুক, আমরা নিশ্চয়ই এটা আশা করি। আচ্ছা আরেকটি বিষয় আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেটা আলোচনা হচ্ছে, অনেকে আমাদের কাছে বলেছেও আমার কাছে, যে আমাদের দেশে যে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন আর কি, আপনাদের ধারণা কেমন, যে কেমন একজন প্রেসিডেন্ট হওয়া দরকার? আমরা কি তেমন একজন রাষ্ট্রপতি চাই যিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন এবং সুদীর্ঘকাল রাজনীতিতে সততার নিদর্শন দেখিয়েছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, নিশ্চয়ই 69-এর ছাত্র আন্দোলনে ছিলেন, নিশ্চয়ই তেমন একজন ধারাবাহিক মানে গ্রহণযোগ্য এরকম একটা মানুষকেই কি প্রয়োজন নয়? নিশ্চয়ই আমাদের সেটা প্রয়োজন। আমরা নিশ্চয়ই এমন মানুষ চাই না যেই মানুষ 1/11-এর সময় গোপনে ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বলে শোনা যায়। আমরা এমন মানুষ চাই না যে শাহজাহান ওমর, যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, তিনি যে ষড়যন্ত্রের মাধ্যমে বেরিয়ে গেছেন, আড়ালে আরও একজন ছিলেন, তেমন মানুষ প্রেসিডেন্ট হোক এটা আমরা চাই না, স্পষ্ট। অবশ্যই। এবং নজমুল হুদা, তারপরে নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার, তারা যারা ছিলেন, সেই সময় শোনা গিয়েছিল যে আরও একজন আছে। সাংবাদিক, আপনাদের নিশ্চয়ই মনে আছে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, হ্যাঁ, শওকত মাহমুদের সময় এরকমও শোনা গিয়ে। আমরা তেমন কোনো মানুষকে
প্রেসিডেন্ট হিসাবে চাই না। যদি সেরকম মানুষের আছে কিনা আমরা জানি না, যদি সেরকম মানুষ প্রেসিডেন্ট হিসাবে যদি থাকে নিশ্চয়ই সেটাকে বিবেচনা করে। আপনি বলুন। জি, এখন ব্যাপার হয়েছে যে দেখেন, শেখ হাসিনা একজন শুনেছি আমরা যে সে বলেছিল যে আমি ক্ষমতা এই চেয়ারে বসলাম, আমি যতদিন বেঁচে আছি আমি এই চেয়ার ছাড়বো না, আমাকে এখান থেকে সরাতে হলে আমার মৃত নিতে হবে এখান থেকে, আর যদি কোনো রকম ফ্যাসাদ করে আমাকে সরায় তাহলে আমি উড়ে যাব, আর যাওয়ার আগে ব্যাংক সব খালি করে দিয়ে যাব, সব জায়গায় আগুন লাগিয়ে দিয়ে যাব। তো দেখেন সেই সব কটা কাজ করে সে করেছে। নাহলে আপনি যদি ফেরত যান গত 17 বছরের সেই অত্যাচারের সময়ের, আপনি চিন্তা করে দেখেন সে কি না করেছে, এবং তার শেষটা এত খারাপ, এত বিভৎস যে হেলিকপ্টার থেকে গুলি করে কতগুলো বাচ্চা মারা গেছে। হেলিকপ্টার থেকে গুলি করা কি একটা সাধারণ একটা রাজনৈতিক অঙ্গনে এটা কি হতে পারে? মানে নিজের দেশের মানুষের উপর গুলি যেভাবে চালালো। আমি একটা সিন সেদিনকার দেখলাম যে হৃদয় নামে একটা ছেলেকে পুলিশ ঘিরে রেখেছে, আর একজন ক্লোজ রেঞ্জ থেকে মাথার মধ্যে গুলি করে সে পড়ে গেল, আর তারা সব বাকি সব হেঁটে চলে গেল। রাইট। হ্যাঁ, এইরকম হত্যা করার পর, এইরকম অবস্থা করার পর একটা যে দেশ আমরা পেয়েছি, সেই দেশে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা দল একটা সরকার গঠিত হয়েছে, একজন প্রেসিডেন্টও সেরকম একজন দরকার। এই ভঙ্গুর অবস্থা থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে ডক্টর বি চৌধুরী, যাকে বিশ্বাস করে সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কি করলেন? তিনি যা করেছেন তাতে বিএনপি এমন ক্ষতিগ্রস্ত করেছে বিএনপিকে। আমাদের এমন একজন লোক দরকার, আপনার প্রশ্নটা উত্তর দিতে, যে এই সব কিছুর ঊর্ধ্বে থেকে পরীক্ষিত একজন মানুষ, একজন ক্লিন, একজন পরিষ্কার, সব কিছু ঊর্ধ্বে থেকে প্রমাণিত একজন পরীক্ষিত একজন মানুষ, যে এই দেশটাকে সাহায্য করবে। ওই জায়গার থেকে আমাদের তারেক রহমান সাহেবকে, আমাদের বর্তমান প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে সাহায্য করবে দেশটাকে বিনির্মাণ করার জন্য। আর এই সময় জামাত এবং এনসিপি এবং এই বিএনপি মিলে আগামী কিছুদিন এই ভঙ্গুর অবস্থার থেকে আমাদের দেশ থেকে উঠিয়ে আনতে হবে। চমৎকারভাবে বলেছেন আপনি। হ্যাঁ, বলুন। আমি একটু বলি যে আমাদের যিনি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, আপনি দেখেন, মানে সে তো নিজে জানে তার অপরাধগুলো কি কি করেছে। ভালো কথা, আপনি রিজাইন করলেন, বাসায় গেলেন কেন? আপনার ওখানে যে সাংবাদিকদের সাথে এই অত্যন্ত ওনাকে দেখা গেছে যে খুব মানে রাগান্বিতভাবে কিছু কথা উনি বললেন। একটা কি 51 অনুচ্ছেদের কথা বললেন। কেন এটা বলতে হবে? আপনি তো 51 অনুচ্ছেদ আপনি তো এটা পাবেন যতদিন আপনি প্রেসিডেন্ট ছিলেন। আগে যে অন্যায়গুলো করেছেন সেটার তো বিচার হবে। তো এগুলো কথা বলা উচিত না। যথার্থই বলেছেন আপনারা যে আমাদের এখন যে প্রেসিডেন্ট নির্বাচন, দলের জন্য যে ত্যাগী, এবং ত্যাগী শুধু না, পরীক্ষিত। বিশেষ করে আগামী পরবর্তীতে যখন আবার ইলেকশন হবে, সেই সময়ে তার যে ভূমিকাটা থাকতে হবে জনগণের জন্য, সবার জন্য, গণতন্ত্র, মানবাধিকার সব কিছুই যাতে স্থির মানে সচল থাকে, এটার জন্য দলের ত্যাগী নেতা পরীক্ষিত যিনি আছেন তাকেই করা উচিত। চমৎকার বলেছেন দুজন। একটা জিনিস আমি আবার আপনাদের কাছে, আপনার দুজনই একমত হবেন যে এবার কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে। আর আপনি উল্লেখ করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সুতরাং প্রেসিডেন্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণের জন্য আজকে স্পষ্টভাবে আমাদের এই মোহনা টেলিভিশনের এই আলোচনায়, ভিন্ন মাত্রা আলোচনায় আমরা বলছি, যে কয়জনই এটা শুনুক না কেন, জানুক না কেন, আমাদের তিনজনের কণ্ঠস্বর একইভাবে উচ্চারিত হলো যে আমরা তেমন একজন প্রেসিডেন্ট চাই যিনি অত্যন্ত দৃঢ়ভাবে, বলিষ্ঠভাবে এই বাংলাদেশী জাতীয়তাবাদ মর্যাদা সেটা যেন আপহোল্ড করতে পারে, সেটা যেন শাহাবুদ্দিন চুপ্পু যেটা না হয়। এই বিষয়টা অনেকেরই
সেটা না হয়, সেরকম না হয়, আমাদের এখন আর দেশটা 1 এগিয়ে নিয়ে মিনিট যেতে হলে আছে, সেটাই দরকার। আমরা সকলেই এটা বলুন আপনি। জি, আমরা একমত। একজন পরীক্ষিত এবং বাস্তববাদী, ত্যাগী, দলের জন্য যে নিবেদিত, এরকম একজন পরীক্ষিত চাই, মানে আমরা প্রেসিডেন্ট চাই। যেটা আপনি উল্লেখ করেছেন, পূর্বে এরকম ভুল অনেক করেছে বিএনপি, এবার যেন আর ভুল না হয়। আপনি কি মনে করেন মুক্তিযোদ্ধা হিসাবে? জি, আমি মনে করি যে সামনের দিনে কিন্তু আরও ক্রাইসিস আমাদের আসছে। হ্যাঁ, সেই ক্রাইসিসগুলো ফেস করবার জন্য, তারেক রহমান সাহেবের হাত শক্ত করবার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিতর্কিত আমরা এমন কোনো মানুষ চাই না। ওনা আমাদের দেশটাকে এখন খুব শক্তভাবে, পরিচ্ছন্নভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেইখানে দরকার একটা উপযুক্ত প্রেসিডেন্ট। এরকম না যে গোপনে ষড়যন্ত্র করে আবার যায়নি, পরে থেকে গেছে, এরকম মানুষ। ধন্যবাদ আপনাদের। সুধী দর্শক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আবার দেখা হবে। শুভরাত্রি।